মোদের করব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা আমাদের গর্ব। আর এই গর্বকে বাঁচিয়ে রাখার জন্য যারা শহীদ হয়েছিলেন 21শে ফেব্রুয়ারি, তাদের কথা আমরা মনে রাখি দিনটিকেও। কিন্তু 1961 সালের 19শে মে তারিখটিকে আমরা কজনই বা মনে রাখি। এই দিন অসমের বরাক উপত্যকার শিলচরে 11 জন মানুষকে বাংলা ভাষার জন্যে পুলিশের গুলিতে নিহত হতে হয়েছিল। এই দিনটিকে স্মরণে রেখে আমরা আজকে কথা বলবো। আজকের প্রসঙ্গ বাংলা ভাষা, রবীন্দ্রনাথ এবং বর্তমান প্রজন্ম। আজ আমরা যাদেরকে পেয়েছি, বিশিষ্ট ভাষাবিদ এবং কবি অধ্যাপক উদয় নারায়ণ সিং, বিশিষ্ট প্রাবন্ধিক এবং সাহিত্যিক অধ্যাপক বিশ্বজিৎ রায়কে। প্রথমে উদয়দাকে জিজ্ঞেস করি, এই যে ভাষা আমাদের বোধ, আমাদের বুদ্ধিকে প্রকাশ করার একটা মাধ্যম, এবং বিশেষ করে বাংলা ভাষা, এ তো বহু বিবর্তনের মধ্যে দিয়ে আজকে এসে পৌঁছেছে। আজকে আমরা তরুণ প্রজন্ম এই কথাটা বলছি। তরুণ প্রজন্ম বাংলা ভাষাকে আজকে কিভাবে দেখছে বা কিভাবে তারা ব্যবহার করছে, এ সম্বন্ধে আপনার মতামত কি? প্রথমত, বাংলা ভাষাকে তরুণ প্রজন্ম খুব সহজভাবে নিতে চান এবং খুব স্বচ্ছন্দভাবে তার ব্যবহার চান। তারা চান না যে এখানে কোনো বাধা বাঁধন থাকুক। তারা চান বাংলার সঙ্গে মিশিয়ে আমরা হিন্দি, আমরা ইংরেজি বা অন্যান্য ভাষার ব্যবহার করব, এবং বাংলা ভাষার যে শব্দাবলী, সেই শব্দাবলীতে তাতে আরও অনেক সংযোজন হবে। বাংলা ভাষার যে বহিঃপ্রকাশ করার, মনের ভাব প্রকাশ করার প্রণালী, সেই প্রণালীতেও অনেক রদবদল আসবে, এবং সেই রদবদলকে কোনো ব্যাকরণের চোখ রাঙানিতে থামিয়ে রাখা হবে না। এইটা সাধারণভাবে দেখেছি তরুণ প্রজন্মরা, ওরা মনে করেন যে এইভাবে যদি বাংলা ভাষা আমাদের হাতে ধরা দেয়, আমাদের মুখে ফুটে ওঠে, তাহলে সেই বাংলায় ওদের কোনো আপত্তি নেই। কিন্তু তা না হলে ওরা অনেক সময় বাংলাতে কথা বলতে বলতে ইংরেজি চলে যান, বাংলাতে কথা বলতে বলতে হয়তো 2-4টে হিন্দি কথা চলে আসে। এই সমস্যা একটা দেখা যায়। আচ্ছা বিশ্বজিৎ, আপনাকে জিজ্ঞেস করি যে আপনি তো শিক্ষক, ছাত্রদের পড়ান এবং বাংলার শিক্ষক। তো আজকের যুগের যে ছাত্ররা যারা বাংলা পড়ছে, যারা ভাষা পড়ছে, তারা তো পড়ছে, জানছে, কিন্তু ধরুন যারা ঠিক সঠিক ভাষাতে নেই, ব্যাকরণ সম্মত নয়, সাধারণভাবে তারা কথ্য ভাষা যখন বলছে, তার মধ্যে প্রায় বেশিরভাগই বাংলা শব্দ ছাড়া অন্য ভাষা ব্যবহার করছে। এই বিষয়ে আপনার কিরকম অভিজ্ঞতা? দেখুন, বাংলা ভাষার যে শব্দভাণ্ডার, সেটা সবসময় অন্য ভাষার কাছ থেকে শব্দ নিয়েছে। এখন নানা সময় আমরা দেখেছি তরুণ ছেলে মেয়ে যারা, তারা সবসময় অন্য ভাষার শব্দ ব্যবহার করে নিজের ভাষাটাকে আরও বাড়িয়ে নিয়ে যায়। যেমন ধরুন যে ইংরেজি ভাষার আমরা এত কথা বলি, ইংরেজি ভাষা এত শক্তিশালী কারণ ইংরেজি ভাষা নানা উৎস থেকে শব্দ নিয়ে নেয়। বাংলা ভাষাও সেটা করে, আগেও করত, এখনও করে। তাহলে এখন এটা নিয়ে আমরা এত শোরগোল করছি কেন? তার একটা কারণ আমার মনে হয়েছে, যেমন ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। রমাপদ চৌধুরীর এখনই বলে একটা উপন্যাস, সেখানে তরুণ ছেলে মেয়েদেরকে নিয়ে গপ্প। সেখানে বাস থেকে 3টি ছেলে নামছে, নামবার আগে বলে যায় আসছে লেডিস। কন্ডাক্টর তাকায় কোথায়, হঠাৎ করে বুকের দিকে তাকিয়ে বলে লেডিস এইখানে। ধরুন এটা একটা ফচকেমি। এখনকার ছেলে মেয়েরাও বিস্তর ফচকেমি মারে। আমরা যখন যাদবপুরে পড়তাম তখন অনেকেই খুব শুদ্ধ বাংলা বলতে পারত, কিন্তু ঠাট্টা করে লবিতে বলতো আই কান্ট সিট হাঁটু মুড়ে। আচ্ছা, এগুলো হচ্ছে লব্জ। এখন যেটা হয়, যেমন ধরুন শ্রীজাতর কবিতা, তাতে কিন্তু শ্রীজাতর শক্তি কোথায়? শ্রীজাত কিন্তু এমন চটচট করে নানা শব্দ নানা উৎস থেকে নিয়ে সাহিত্যের ভাষা করে তুলছেন। এখন এটাকে আপনি আটকাতে পারবেন না। এবং আমি যেটা এখন খেয়াল করে দেখি, এই প্রক্রিয়াটা কতগুলো প্রযুক্তি আসবার ফলে বাড়তে শুরু করেছিল। ধরুন মোবাইল আসতে শুরু করলো, ইন্টারনেটের ব্যবহার বাড়লো, আমি আমার হরফকে
ব্যবহার করতে পারছিলাম না, প্রথমে আমাকে রোমানে বা ইংরেজিতে টাইপ করতে হচ্ছিল। এখন কিন্তু দেখি এখনকার ছেলে মেয়েরা তারা বাংলা ফন্টে লেখে, ফলে এখন কিন্তু একটা ধাতস্থ হবার সময়। আমি বলবো এটা 95 থেকে 2007-08 পর্যন্ত কি হবে কাণ্ড ছিল। এখন কিন্তু 2007-এর পর থেকে একটা সময় আসছে যখন এই নতুন শব্দকে গ্রহণ করে একটা সম্ভাবনা যে তৈরি করা যায় তারও একটা চেহারা চরিত্র তৈরি হচ্ছে। ফলে এটাকে বাদ দিতে আমরা পারবো না, এটাকে গ্রহণ করব, গ্রহণ করে নতুন করে নির্মাণ করব। এটা মনে হয় করা উচিত, ছেলেমেয়েরা করছে, সাহিত্যেও এই মর্জিটা তৈরি হয়ে যাচ্ছে। ফলে সবটা গেল এমন কথা আমি কখনোই বলবো না। আচ্ছা, আন্তর্জাতিকতার ক্ষেত্রে যেখানে আন্তর্জাতিকভাবে রয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে, বাঙালিরা বিশেষ করে বা যারা বাংলা ভাষী, বাঙালি হলেই বাংলা বলবেন এমন নয়, বাংলা ভাষী মানুষ যারা রয়েছেন তারা তাদের ভাষার মধ্যে অন্যান্য ভাষার সংমিশ্রণ হওয়ার স্বভাব রয়েছে, প্রবণতা থাকবেই পারিপার্শ্বিকতার জন্যে। কিন্তু যারা বাংলাতেই আছেন অথচ তাদের মধ্যে অন্যান্য ভাষা বা রবীন্দ্রনাথকে সাহিত্যকে বাদ দিয়ে রাখার একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেই সম্বন্ধে আপনি একজন ভাষাবিদ হিসেবে কি বলবেন? না, দেখুন, একটা মজার ব্যাপার হচ্ছে যে যারা বিদেশে চলে গেছেন 1960-1970-এ, তারা কিন্তু একদম মোটামুটি ফ্রোজেন আছেন, মোটামুটিভাবে ওইখানে দাঁড়িয়ে আছেন। তারা 1960-এর বাংলা, 1970-এর বাংলা, তখনকার যে সমস্ত সমস্যা, তখনকার যে সমস্ত ভাষা ব্যবহার, বাগবিধি, সেগুলোকে ধরে রেখেছেন এখনো। কিন্তু যারা সদ্য বিদেশে গেছেন, কিছুদিন হলো বিদেশে গেছেন, তারা কিন্তু এখনকার বাংলা থেকে এবং এখনকার ভারত থেকে যাচ্ছেন। ফলে এখনকার ভারতে যে পরিমাণ বহুভাষিকতা, মিশ্রণ ইত্যাদি হয়ে গেছে, যেটাকে যা বিশ্বজিৎ বললেন যে আমরা সেটাকে খারাপ চোখে দেখবো কেন, আমরা তারও একটা গুণ আছে, তার একটা সদর্থক দিকও আছে। তারা সেই ধরনের বাংলা নিয়ে ওখানে গেছেন। কিন্তু ওখানে যাওয়ার পর যখন বাংলা কথা খুব কম শুনতে পাচ্ছেন চতুর্দিক থেকে, বাংলার নিঃশ্বাস, বাংলার গান, বাংলার মূর্ছনা যখন কম আসছে কানে, তখন কিন্তু ভিতরে একটা হাহাকার হচ্ছে। তখন কিন্তু মনে হচ্ছে আমরা সেই সব ওয়েব ম্যাগাজিন পড়ি যে ম্যাগাজিনগুলোতে বাংলাতে বাংলা হরফে ছাপা আছে, বা সেই সিনেমাগুলো আমরা আনিয়ে দেখি যে এখন যারা বর্তমান প্রজন্মের বাংলা সিনেমা তৈরি করছেন তারা কিভাবে ভাবছেন। তো সুতরাং এই হাহাকারটা একটা ফুটে ওঠে। যেটা সমস্যা হয়, যেটা বিশ্বজিৎ একটা খুব সুন্দর কথা বললেন, 2007 একটা কাট অফ ডেট দিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। 2007-এ আমরা সমস্ত ভারতীয় ভাষাকে লোকালাইজ করছিলাম মাইক্রোসফটের জন্য মাইসোরে বসে। এই করতে গিয়ে যখন আমরা ঠিক করলাম যে ব্লগগুলো তৈরি করার মধ্যে আমরা আরও উৎসাহ দেব, প্রবণতা দেব, তখন দেখা গেল ইন্টারনেটে সবচেয়ে বেশি বাংলার ব্যবহার তামিল, তারপরে আসছে বাংলা, হিন্দি। মানে এর অর্থ হচ্ছে যে বেশ কিছু মানুষ আছে যারা নিজেদের স্ক্রিপ্টে, অন্তর্জালে, ইন্টারনেটে অনেক বেশি পরিমাণ উৎসাহী হয়ে কাজকর্ম করছেন। এবং বাংলাতেও যত লোকজন লিখছেন ইন্টারনেটে, তার মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেক বেশি আছেন ভারতীয় বাংলা ভাষীদের তুলনায়। তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ উপলব্ধি। সুতরাং আমরা দেখছি যে আমাদের ওপর যে নানান রকম ভাষা, নানান রকম লিপি এসে আমাদের একটা বেশ চাপ সৃষ্টি করছে, আমাদের মেন্টাল টাইম, কালচারাল টাইম, স্পেস, সেখানে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি। এবং এই প্রতিক্রিয়ার ফলে অনেক নতুন ধরনের গান উঠে আসছে, যার মধ্যে অনেক রকম মিশ্রণ আছে, এবং সেগুলো খুব শ্রুতিমধুর হচ্ছে না তা নয়। না, এই প্রসঙ্গে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি যে বর্তমান যুগে যেটা হচ্ছে, একটু বেশি হয়তো দেখা যাচ্ছে যে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্রনাথ বলেছিলেন সাহিত্য কথাটা হচ্ছে শহীদ থেকে এসেছে, মানে একটা একসাথে থাকা, মিলনের একটা কথা। তো সাহিত্য থেকে সরাসরি সাহিত্য হয়তো খুব একটা কেউ পড়ছে না, জুনিয়র যারা বর্তমান প্রজন্মের, তারা কিন্তু রবীন্দ্রনাথের গানকে অনেক বেশি পছন্দ করছে তার বাণী, সহজ কথার জন্যে। আবার এটাও আমরা দেখছি যে ধরুন কোনো সিরিয়াল, চলচ্চিত্র ইত্যাদিতে রবীন্দ্রনাথের বাণীকে ব্যবহার করা হচ্ছে, হয়তো মানেটা সম্পূর্ণ আলাদা। এমন একটি নাম দেওয়া হলো গানের একটি কলি, তার সাথে কোনো যোগাযোগই নেই, অথচ সেটাকে ব্যবহার করা হচ্ছে। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে না যে রবীন্দ্র ভাষাটাকে, এটাকে পণ্য করে তোলার কোনো একটা প্রচেষ্টা? এটা একটা বলা যায়, কিন্তু এরা যে সাহিত্য পড়ছে না এই কথা বলাটাও খুব মুশকিল। কেননা তারা হয়তো ঝুম্পা লাহিড়ী পড়ছে, তারা হয়তো অমিতাভ ঘোষ পড়ছে, তারা হয়তো বাঙালি সাহিত্যিকদের লেখা বাংলা লেখা হয়তো পড়ছে না তুলনায়, কিন্তু তারা গান শুনতে প্রস্তুত এবং গানকে কিভাবে ব্যবহার করা যায়, দু একটা কলি
মাঝে মাঝে গেয়ে ওঠা, ব্যবহার করা, বা কোনো পার্টিতে বা কোনো বন্ধুবান্ধবদের মধ্যে বা কোনো এমন কোনো ওকেশনে, এমন কোনো ফাংশনে সেভাবে নিজেকে সপ্রতিভভাবে একটা আবৃত্তি করে দেওয়া, একটা গান গেয়ে দেওয়া, এই কাজগুলো তারা করছেন এবং এতে বাঙালিয়ানা বজায় রাখা যদি যায় তো যায়, তো সেটা একটা ভাব আছে। তবে শুধু রবীন্দ্রসঙ্গীতে তারা আবদ্ধ থাকছেন না, তারা তো আরো নানা রকম গান গাইছেন, সংমিশ্রণে ফিউশন হচ্ছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে ইত্যাদি। হ্যাঁ, বিশ্বজিতের কাছে আমার একটু জানার আছে, এটা হচ্ছে যে আপনি ধরুন নানা ধরনের কাজ করছেন, প্রবন্ধ লিখছেন ইত্যাদি, এর ক্ষেত্রে আমি দেখেছি যে আপনার লেখার মধ্যে আপনি খুব মানে সরল বাংলাতে, যেটা সহজে মানুষ বুঝতে পারবে, খুব তাত্ত্বিক বিষয়গুলোকে খুব সহজভাবে ভাষার মাধ্যমে প্রকাশ করেন। এর পেছনে কি আপনার কোনো যুক্তি আছে, না এটা আপনার স্বভাবগত? না, এই তো যুক্তি আছেই। দেখুন, এই যুক্তিটা যে আমি এখন খাটালাম তা নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষা বলে একটা প্রবন্ধ আছে, যাতে বঙ্কিমের মতো মানুষ, তিনি বলছেন তোমার মনের ভাব সহজে প্রকাশ করবার জন্য যে শব্দ নেবে দরকার সেটাই নেবে, শুধুমাত্র অশ্লীল শব্দ বাদ দেবে। তার মানে এটা আমার প্রচেষ্টা নয়। আপনারা তো অনেক সময় বলেন যে বঙ্কিমী ভাষা, কিন্তু বঙ্কিমী ভাষার তো একটা চেহারা নয়, তার নানা রকম চেহারা। এবার আমি যখন ধরুন এখন লিখি, তখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি খবরের কাগজের পাতায় সকালবেলায় উঠে আমার লেখাটা একটা কম বয়সী ছেলে বা মেয়ে পড়বে কেন, তাহলে তার আগ্রহকে স্পর্শ করতে হবে। এই যে একটু আগে আপনি বলছিলেন যে রবীন্দ্রনাথের গান এখন কেউ শোনে না, তা কিন্তু নয়। যেমন ধরুন যদি বলি যে তৃষ্ণা ও গো তৃষ্ণা, ধরুন এই কলিটা আমরা নহন্যতে উপন্যাসে পেয়েছি। এখন একটা ছেলে যে ধরুন খুব ক্যাজুয়ালি জিন্স আর টি শার্ট পরে ছোটে, একটা মেয়ে কোনো ক্রমে ছুটতে ছুটতে যাচ্ছে, তার শরীর এই গানটাকে কি করে বহন করবে? আপনি যদি পুরনো কোরিওগ্রাফিতে এই গানটা রাখেন, তাহলে সে নিজেকে রিলেট করতে পারবে না। ফলে এইটা খুব গুরুত্বপূর্ণ। আমি যাদের জন্য লিখছি তাদের আগ্রহকে স্পর্শ করব সমকালের দিক থেকে, এবং সমকালেই শুধু আমি আটকে থাকবো না, তার তলাতে এমন কিছু একটা দেওয়ার চেষ্টা করব যেটা সমকালের এই খোলসটা ছেড়েও হয়তো পরবর্তীকালে পৌঁছে যাবে। তো এদিক থেকে আমাদের ভাষা, রবীন্দ্রনাথ সবাই কিন্তু এইভাবে গুরুত্ব পাচ্ছেন। এবং রবীন্দ্রনাথ যে এখন পড়েন না তা নয়। আমি আপনাকে খুব সহজ একটা উদাহরণ দিই। আগে ধরুন 60s-এ 70s-এ আপনার বাড়িতে রবীন্দ্র রচনাবলী থাকা মানে একটা থাকা, গর্বের বিষয়, সবার বাড়িতে থাকে না। এখন তো রবীন্দ্র রচনাবলী ওইভাবে রাখবার দরকার নেই। আপনি অনলাইনে বিচিত্রায় যেতে পারেন, আপনি ভাষা প্রযুক্তি পরিষদের ওখানে যেতে পারেন। আচ্ছা ধরুন সকালবেলায় আপনার একটা গান গুনগুন করছে, একটা শব্দ আপনি খুঁজবেন, আপনি সার্চে দিন, সেই শব্দটা বেরিয়ে এলো। ফলে আমি কখনো মনে করছি না যে রবীন্দ্র রচনার সঙ্গে আমাদের বিযুক্তি ঘটে গেছে। বরং পুরনো সময়েই এমন গল্প তৈরি হতে পারতো যেখানে বড় লোকরা রবীন্দ্র রচনাবলী সাজিয়ে রাখছে, একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে সে শহরে পৌঁছেছে, তারা সে দেখছে যে এরা রবীন্দ্র রচনাবলী পড়ে না, সে পড়তে চাইছে। এখন বরং অনেক গণতন্ত্রীকরণ হয়েছে। আর দেখুন, সংস্কৃতির পণ্যায়ন এটা সবসময় খারাপ জিনিস নয়। পার্থ চট্টোপাধ্যায়ের মতো সমাজতত্ত্ববিদ দেখিয়েছেন, উদয়দা তামিলের কথা বলছিলেন, দক্ষিণ ভারতে সাংস্কৃতিক পণ্য অনেক বেশি তৈরি হয়। এই যে হিন্দি সিনেমা এত সর্বত্র ব্যাপী, এতে কিন্তু হিন্দি ভাষা পরোক্ষে বাঁচে। ফলে কালচারাল কমোডিটি আমাদের তৈরি করতে হবে, এটাও খারাপ নয়। রবীন্দ্রনাথকে নিয়ে যদি তৈরি হয় তেমন তেমন সাংস্কৃতিক পণ্য, যেমন ধরুন ঋতুপর্ণের সূত্রে তো আমরা আবার রবীন্দ্রনাথের দিকে একবার ফিরে গেছি। ফলে এটা হবেই, এটা কি এমন কিছু কিছু শব্দ আমরা পাই হয়তো ধরুন সাংবাদিকতার ক্ষেত্রে বা গণমাধ্যমে, যেগুলো হয়তো ব্যাকরণগতভাবে আপনি পাবেনই না অভিধান। যেমন ধরুন একটা শব্দ আমি বলছি উদাহরণ হিসেবে, সক্ষতা একটা শব্দ, আজকাল অনেকে এটা ব্যবহার করে, সক্ষতা শব্দটা নেই। দুরকম হয় সক্ষতা, সেদিক থেকে ভুল শব্দ এই কারণে, কারণ আপনি দুটো প্রত্যয় যোগ করছেন, আপনি স্ন প্রত্যয় যোগ করছেন, তারপর তাতে তা দেওয়ার দরকার নেই, তা না দিলেও সক্ষ খুবই ভালো হবে। এটা একরকম ভুল। আরেক রকম ভুল, যাকে ভুল বলবো না, সেটাকে বলবো শব্দের নতুন ব্যবহার। সেখানে অভিধানকে তার পেছনে ছুটতে হবে। সক্ষতা যে ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যদি বলি আমি বিন্দাস আছি, তাহলে আমি বাংলা অভিধানে বিন্দাস শব্দটাকে নেব কি নেব না, গ্রহণ করব কি করব না, সেটা আরেকটা প্রশ্ন। বুঝতে পেরেছেন? ফলে এটাও দেখবার, বাংলা অভিধান আমরা কতদিন ভালো বাংলা অভিধান তৈরি করি না। এই যে নতুন শব্দগুলো তৈরি হচ্ছে, ধরুন আমার আদর পাচ্ছি, আমি তোকে মিস করছি,
এই 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 বাকবিধিগুলোকে তো আমি আর অবাংলা বলবো না। আচ্ছা, প্রমথ চৌধুরী যখন বাংলা লিখতেন অনেক ইংরেজি শব্দ ঢুকিয়ে দিতেন। রবীন্দ্রনাথের চিঠিপত্রে কি ইংরেজি শব্দ নেই? অসংখ্য আছে, অসংখ্য আছে। তাহলে আপনি সেটাকে কি করে ব্যবহার করছেন? ধরুন আমি তোকে মিস করছি, এর আমি বাংলা মিস করছি, এর এই এই লব্জের বাংলা আমি কি করব? আমি তোকে চোখে হারাচ্ছি বলে চোখে হারাচ্ছি বলে তো হবে না। আমি তোকে মিস করছি, আমি তোকে মিস করছি বলে মিসড কল দিচ্ছি। হ্যাঁ, এখন আমি তোকে কি বলবো? মানে এ তো হয় না যে এটা আধুনিক প্রজন্মের একটা খুব পছন্দের ভাষা। এটা তো বেশ মুচমুচে ভাষা, হ্যাঁ, এবং এর সঙ্গে বোধ আছে। এবং আমার মনে হয় রবীন্দ্রনাথ খুব নবীন মনের মানুষ ছিলেন। এবং ধরুন রবীন্দ্রনাথ যখন কাজ করেছেন তখন লোকজন রবীন্দ্রনাথকে সমালোচনা করেছেন যে আপনি যখন মঞ্চে মেয়েদেরকে জায়গা দিচ্ছেন, রবীন্দ্রনাথ সমালোচিত হয়েছেন। রবীন্দ্রনাথের একরকম ভাষা নয়, আপনি পরে যখন ল্যাবরেটরির মতো গল্প পড়বেন, সেখানে ওই রাত্রি বসন পরে যখন মহিলা নেমে আসছে, আমার মনে হবে যে আমি অনেক পরের লেখা পড়ছি। রবীন্দ্রনাথ তখন যথেষ্ট প্রবীণ। রবীন্দ্রনাথ যখন ছবি আঁকছেন অসম্ভব তার প্যাশন, হ্যাঁ, অসম্ভব যৌবন দীপ্ত তিনি। এই প্রসঙ্গে আমি উদয়দার কাছেই যাব, যে রবীন্দ্রনাথ এই যে সাহিত্য ইত্যাদি থেকে ক্রমশ মাধ্যমে সরে এসেছেন, ছবি, কবিতা ইত্যাদি ক্রমশ সরে এসেছেন, এটা কি তার ভাষা প্রয়োগের ক্ষেত্রে কোথাও মনে হয়েছিল কোনো সমস্যা, নাকি তিনি আরো বেশি করে জন্য নবীনত্ব আনার জন্য উনি একটা অন্য মাধ্যমে চলে গেলেন, ছবির মাধ্যমে চলে গেলেন? এবং ছবিতে যে একটা সর্বজনীন ব্যাপার আছে, যে সারা পৃথিবীকে একসঙ্গে পৌঁছানো যায়, সারা পৃথিবীর কাছে একসঙ্গে পৌঁছানো যায়, যে কোনো ভাষার মানুষের কাছে, যে কোনো সংস্কৃতি, যে কোনো ভাষার মানুষ, যে কোনো পৃথিবীর মানুষ, যে কোনো সময়ের মানুষ, যে কোনো স্থানের মানুষ সেই ছবিকে দেখে উদ্বুদ্ধ, আপ্লুত হতে পারে। এই যে একটা সর্বজনীনতা ভাষার, যেখানে একটা ছোট ভাষা থেকে বেরিয়ে একটা বড় ভাষার দিকে যাওয়া, এটা রবীন্দ্রনাথের একটা সহজাত। তবে দেখবেন, লক্ষ্য করে রবীন্দ্রনাথ কিন্তু অন্যান্য ভাষার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন। আপনি লক্ষ্য করে দেখবেন কবির দাসের অনুবাদ করছেন, বিদ্যাপতিকে পড়ছেন এবং তার মতো করে লেখার চেষ্টা করছেন ভানুসিংহের পদাবলিতে। চিরকালই সঙ্গীতের ক্ষেত্রে কর্ণাটক থেকে নিচ্ছেন, রাজস্থান থেকে নিচ্ছেন, পাঞ্জাব থেকে নিচ্ছেন। চিরকালই উনি কিন্তু অন্যান্য ভাষার প্রতি, অন্যান্য সাহিত্যের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন। আর বিশেষ করে ইংরেজি তো উনি বলছেনই, যেখানে ছোট ইংরেজ বড় ইংরেজের কথা বলেন, সেখানে তুমি বলেননি যে উনি ইংরেজি সাহিত্যের প্রতি একটা বিরাট বড় একটা যথেষ্ট শ্রদ্ধা ছিলেন। এবং এই শ্রদ্ধার একটা বড় কারণও হচ্ছে অনুবাদ। যে সেই ভাষা যত, যেটা বিশ্বজিৎ বললেন, যে যত বেশি অন্যান্য ভাষা থেকে গ্রহণ করবে, যত বেশি অন্যান্য ভাষাকে চিনাবে, জানাবে, সেই ভাষা তত বেশি নিজে সমৃদ্ধ হবে। তো ইংরেজি সেই কথাটি, সেই কাজটি আমাদের করে দেখিয়েছে। ফরাসি সাহিত্য আমরা যদি কিছু জানি আজকে, বা আমরা যদি রাশিয়ান অথররা, আমরা জানিও না সত্যি কথা বলতে গেলে, যে তালস্তয় কোন ভাষায় লিখেছেন বা পাস্তেরনাক কোন ভাষায় লিখেছেন, আমরা তো তাদেরকে সব ইংরেজি মাধ্যমে পড়ছি। তো সারা পৃথিবী থেকেই বদলেয়ারকে আমরা ইংরেজিতে পড়ছি। সুতরাং সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এইটা রবীন্দ্রনাথ চাইতেন যে বাংলা এমন একটা ভাষা হয়ে উঠুক যে বাংলার মাধ্যমে শ্রেষ্ঠ সাহিত্যকে আমরা পড়তে পারবো। এই মাধ্যমের কথা যখন এলো, তখন এই প্রশ্নটা করব এবার বিশ্বজিৎকে, যে ভাষার মাধ্যমে শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, ধরুন যে হিন্দি ভাষী, যে তামিল ভাষী, যে ইংরেজি ভাষী, যে বাংলা ভাষী, তারা তো আমাদের এখানে এখন যে প্রবণতাটা, অবশ্যই এটা অনেক দিনই হয়েছে, আজকেই হয়েছে এরকম নয়, যে মোটামুটিভাবে তাদের কর্মসংস্থানের জন্য, খুব উঁচু পদে প্রতিষ্ঠিত হবার জন্য ইংরেজি মাধ্যম ছাড়া গতি নেই। তো বাংলা মাধ্যমে পড়েও যে কিছু যাওয়া যায়, বাংলা মাধ্যমে করেও যে বইপত্র পাওয়া যায়, মানে বাজারে সোজাসুজি ভাষায় যে বইপত্র আমরা বলে থাকি, সেগুলো পাওয়া যেতে পারে, এই বিষয়টাকে আপনি যদি একটু বলেন। দুটো কথা। এক নম্বর হচ্ছে, এই যে আমরা আজকে বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থা বলতে যেটা বুঝতাম বিদ্যালয় স্তরে, সেটা তৈরি করেছিলেন মূলত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মনে রাখবেন যে বাংলা মাধ্যমে পড়াশোনা করা যাবে এই নিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে রবীন্দ্রনাথ এবং আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা সমীক্ষা চালানোর জন্য 19 শতকের একদম প্রান্তভাগে। তখনও একই রকম সবাই রেড়ে করে উঠেছিল যে বাংলায় পড়া যাবে না, কিন্তু তা সত্ত্বেও মাতৃভাষার মাধ্যমে যে পড়াশোনা করা যায়, এটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের নিরিখে বলতে পারি এমন একটা বাংলা মাধ্যম বিধি ব্যবস্থা গড়ে উঠেছিল, এমন ছেলে মেয়েদেরকে আমরা পেতাম যারা
খুব ভালো বাংলা জানে, স্কুলে ইংরেজিটা শেখে। কিন্তু একটা সময় এমন একটা শিক্ষানীতির মুখোমুখি আমরা হলাম যেখানে টেনে সবাইকে সমান করে দেবার একটা প্রবণতা তৈরি হলো। মনে করা হলো যে বিদ্যালয় স্তরে যারা কয়েক প্রজন্মে ভাষা শিক্ষার অধিকার নিয়ে যাচ্ছে এবং যারা ধরুন কয়েক প্রজন্মের ভাষা শিক্ষার অধিকার নিয়ে আসছে না, তাদের সবাইকে সমান করে দিয়ে একটা স্তর পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো। এতে আখেরে ক্ষতি হলো, কারণ মধ্যবিত্তরা এই ব্যবস্থাকে বিশ্বাস করতে পারলো না, যাদের জন্য করা হলো তারাও বিশ্বাস করতে পারলো না। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, খুব মজার উদাহরণ। অমিত চৌধুরীর এ স্ট্রেঞ্জ অ্যান্ড সাবলাইম অ্যাড্রেস বলে একটা চমৎকার উপন্যাস আছে। সেখানে এক ঝাড়ুদারের কথা আছে, তার প্রত্যেক বছর বাচ্চা হয়। তাকে মধ্যবিত্ত কর্তা জিজ্ঞেস করেন, তোমার বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না? সে বলে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা হলেই পাঠিয়ে দেবো। ফলে তাদেরও কিন্তু বাংলা মাধ্যমের ওপর ঝোঁক নেই। অথচ এক সময় আমি আপনাকে বলতে পারি, যেমন ধরুন দীপেশ চক্রবর্তী ইতিহাসবিদ, দীপেশ চক্রবর্তী চেতলা বয়েজে পড়েছেন, স্কুল বাংলা মাধ্যম স্কুল, পাড়ারই স্কুল। আচ্ছা, অশোক সেন ইকোনমিস্ট, তিনি কোথায় পড়েছেন? সাউথ সুবারবান ব্রাঞ্চ বলে একটা স্কুলে পড়েছেন। আমার পাশে যিনি বসে আছেন উদয়দা, এখন একটু মানে থামাচ্ছি এইটা ভেবে যে সময়ের কথা বলছেন সেই সময়ের মাস্টারমশাইরা, শিক্ষকরা কিন্তু বাংলা ইংরেজি বিভিন্ন ভাষায় দক্ষ থাকতেন। শুনুন, এখন যেমন স্পেশালাইজেশনের স্কুলে 80 সাল পর্যন্ত, আমি 93 সালে মাধ্যমিক দিয়েছি। আমি যেহেতু মিশন স্কুলে পড়তাম, ফলে ওই লার্নিং ইংলিশের অপূর্ব ইংরেজি বিদ্যার মধ্যে আমি যাইনি। কিন্তু আমার স্কুলেও এমন অনেক মাস্টারমশাই ছিলেন যারা বাংলা, ইংরেজি, সংস্কৃত খুব ভালো জানতেন। এইবার সমস্যা কি হলো জানেন তো? এই যে 85 বা 86-এ এই ব্যবস্থা হলো, তারপর এখন স্কুলে যারা যাচ্ছে তারা অনেকেই ভাষা শেখানোর উপযুক্ত নন। ফলে এটা কিন্তু আমি বলবো যে মোটামুটি 50 থেকে 86-87 পর্যন্ত, 90 পর্যন্ত স্কুলে আপনার এমন লোককে পাবেন যারা একাধিক ভাষা চমৎকার বলতে পারতেন, কাজ করতে পারতেন। এবং ইংরেজি তো আমাদের কাজের ভাষা, ভাবের ভাষা নয়। আরেকটা কথা, ইংরেজিকে কিন্তু এখন আমাদের বিলিতি ভাষা বলবার কোনো কারণ নেই। আমরা কানে শুনতে পাই, প্রযুক্তি ধরুন, আগে ডিকশনারি কিরকম ছিল, আমরা ছোটবেলায় ডিকশনারি পড়তাম, কি উচ্চারণ হবে বাংলা মাধ্যম স্কুলে পড়তাম, বুঝতে পারতাম না। এখন আমার ছেলের জন্য কিন্তু আমি কোনো একটা শব্দের উচ্চারণ কি হবে, আমি ক্লিক করলেই একটা চমৎকার উচ্চারণ শুনতে পাচ্ছি। মানে ভাষা তো আপনি কানে শুনে শিখবেন। যে ভাষা শেখে সে কানে শুনে শেখে, যে ভালো বলে সে চমৎকার অভিনেতা। আমার পাশে উদয়দা বসে আছেন, উদয়দা একাধিক ভাষা খুব ভালো বলেন এবং উনি কবিতা লেখেন খুব চমৎকার। কারণ এবং উদয়দাও কিন্তু সাংঘাতিক কনভেন্টে পড়েননি, আমি হেয়ার স্কুলে পড়েছেন। আর সেটা ঠিক বলছি, উদয়দা আমার অনেক আগের প্রজন্ম, কিন্তু উদয়দা সেই প্রজন্মের মানুষ যিনি এই ভাষার এই রকমটা, এবং উদয়দার বাঙালিয়ানা কোথাও আটকায়নি, তার জন্য উদয়দাকে বিশ্বচারী হওয়া ঠেকায়নি। তাহলে এটা নয়। উদয়দাকে শেষ প্রশ্নটি করে, যে যদি ধরুন একেবারে বিশুদ্ধ বাংলা, আপনি যেহেতু ভাষাবিদ সেজন্যই বলছি, বিশুদ্ধ বাংলা এটাকে কি করে বাঁচিয়ে রাখা যায় যদি খুব সংক্ষেপে বলেন? এই বিশুদ্ধ ব্যাপারটা নিয়ে খুব সন্দেহ, বিতর্ক রয়েছে। সত্যি ভাষাকে বিশুদ্ধ হওয়া উচিত কিনা, নাকি ভাষার এই শুদ্ধিকরণ যে ব্যাপারটা, সেটা শুধুমাত্র একটা মানে বায়াস ব্যাপার, সেটা খুব গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ একটা কাজ করেছিলেন, ভাষাটার কানটা ধরে টেনে মেয়েদের ভাষার কাছাকাছি নিয়ে এসেছিলেন। আর বর্তমান প্রজন্ম যেটা করলো, সেই ভাষাটাকে শুধু মেয়েদের ভাষা রাখলো না, সেটা আমাদের সবার ভাষা করে ফেললো, যেটা বর্তমান কালের সঙ্গে সাযুজ্য দেখে চলতে পারে। তো আমার মনে হয় এই শুদ্ধিকরণের দিকে চিন্তা করার কোনো দরকার নেই। তার মানে যে স্রোত আসছে তাকে আমরা মেনে নিই, মানে বন্যার পাশে থাকতে যেমন বন্যার সাথে সহাবস্থান, আমাদেরও সেটাই করতে হবে। এবং আগামী দিনে আমরা খালি দেখব, আগামী প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি যে তারা কিভাবে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখে, তারা নিজেদের মতো করে, মানে আমাদের অন্য বস্ত্রের মতো করেই বাংলা ভাষাকে তারা রাখতে পারছে কিনা। সেই 1952 এবং 1961 সালের ভাষা আন্দোলনের উন্মাদনা নাও যদি থাকে, অন্তত সেদিকেও সেই স্মৃতিকে মনে রেখেও যাতে তারা এগিয়ে যেতে পারে, সেই আশায় আমরা আজকে রইলাম। আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার।